ঘুমের মধ্যেই শুনলাম কে যেন ডাকলো, হিমু, এই হিমু। গলার স্বর একই সঙ্গে চেনা এবং অচেনা। যে ডাকছে তার সঙ্গে অনেক আগে পরিচয় ছিল, এখন নেই। মানুষটাকে এখন নেই, মানুষটাকে ভুলে গেছি, কিন্তু স্মৃতিতে তার গলার স্বর রয়ে গেছে। পুরুষালী ভারী গলা, একটু ছেলের সাজানো। আমি আধা ঘুমে জবাব দিলাম, কে? কেউ উত্তর দিল না। ভয়াবহ ধরনের নীরবতা। আমি আবার বললাম, কে? কে ওখানে? ছোট্ট করে কেউ যেন নিঃশ্বাস ফেলল। আশ্চর্য, নিঃশ্বাস ফেলার শব্দটাও আমার চেনা। টুকটুক করে দুবার শব্দ হলো দরজায়। দরজার উপাশের মানুষটি চাপা গলায় ডাকলো, হিমু, এই হিমু। আমার অস্বস্তি বোধ হতে লাগলো। ঘর অন্ধকার, গাঢ় অন্ধকার। রাতে বৃষ্টি হচ্ছিল বলে দরজা জানালা বন্ধ করে শুয়েছি। রেডিয়াম ডায়ালের টেবিল ঘড়ি ছাড়া আর কিছুই দেখতে পাওয়ার কথা না, কিন্তু সবকিছু পরিষ্কার দেখছি। ওই তো দেয়ালের ক্যালেন্ডার দেখা যাচ্ছে। ক্যালেন্ডারের লেখাগুলি পর্যন্ত পড়তে পারছি। এর মানে কি? এটা কি তাহলে স্বপ্ন? পুরো ব্যাপারটা ঘটছে স্বপ্নে? কেউ নেই। চেনা এবং অচেনা গলায় আমাকে কেউ ডাকছে না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি এবং ঘুমের মধ্যেই বুঝতে পারছি এটা স্বপ্ন। স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে ইচ্ছে করছে না। আমি দরজা খুলে দেখতে চাই না দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে। আমার জানার কোনো ইচ্ছা নেই ভারী গলায় কে আমাকে ডাকছে। আমি জেগে ওঠার চেষ্টা করছি, জাগতে পারছি না। কেউ আমাকে স্বপ্নের শেষটা দেখাতে চায়, আমি দেখতে চাই না। প্রচন্ড অস্বস্তিতে ঘুমের মধ্যে ছটফট করতে করতে আমি জেগে উঠলাম। ঘরের হাওয়া গরম হয়ে আছে, দরজা জানালা বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। আমি বাতি জ্বালালাম। স্বপ্নে দেয়ালে যে জায়গায় ক্যালেন্ডার ছিল সেখানে ক্যালেন্ডার নেই। খাটের নিচে টকটক শব্দ হচ্ছে, প্রায়ই হয়। কিসের শব্দ আমার জানা নেই। ইঁদুর হবে অথবা বিড়াল টকটক করে। আমি হাতড়ে হাতড়ে দরজা খুললাম। ভোর হয়েছে, আলো হয়ে আছে চারিদিক। আমার দরজা জানালা বন্ধ ছিল বলেই ঘর হয়েছিল অন্ধকার। বারান্দায় এসে দেখি পাশের ঘরে বায়েজিদ সাহেব বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজছেন। তার চোখ টকটকে লাল। এটা কোনো নতুন ব্যাপার না, বায়েজিদ সাহেব চোখ সবসময়ই লাল থাকে। তিনি আমাকে দেখে নিচু গলায় বললেন, কি ব্যাপার হিমু সাহেব, এত সকালে জেগে উঠেছেন, ব্যাপার কি? ঘুম ভেঙে গেল। সুবে সাদেকের সময় ঘুম ভাঙা ভালো। এই সময় আল্লাহ পাক বেহেস্তের জানালা খুলে রাখেন। ওই জানালা দিয়ে বেহেস্তের হাওয়া আসে পৃথিবীতে। ওই হাওয়া যাদের গায়ে লাগে তারা বেহেস্তবাসী হয়। কে বলেছে আপনাকে? তিনি অস্বস্তির সঙ্গে বললেন, শোনা কথা। আপনি কি এই জন্যই রোজ ভোরে উঠে বেহেস্তের হাওয়া গায়ে লাগান? বায়েজিদ সাহেব লজ্জিত ভঙ্গিতে হেসে ফেললেন। ভোরবেলায় অদ্ভুত আলোর কারণে তাকে আজ অনেক কম বয়স্ক মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। তাকে দেখে আমার সবসময় মনে হয়েছে তার গা থেকে কেউ একজন লেবুর মতো করে রস চিপে নিয়ে গেছে। হাঁটেন খানিকটা কুঁজো হয়ে, চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নেন। রাস্তায় দেখা হলে যদি জিজ্ঞেস করি, কেমন আছেন বায়েজিদ সাহেব, তিনি বিব্রত গলায় কোনো রকমে আছি এইটাই বলেন। ছুটির দিনে তিনি তার ঘরে থাকেন, ভেতর থেকে দরজা বন্ধ থাকে। ছুটির দিনগুলোতে মেসে একটু ভালো খাওয়া দাওয়া হয়, সবাই একসাথে বসে খায়। তিনি কখনো বসেন না। সবার খাওয়া হয়ে গেলে একসময় চুপি চুপি খেতে যান। মাথা নিচু করে অতি দ্রুত খাবার পর্ব শেষ করেন, যেন খাওয়া একটা অন্যায়, যত দ্রুত শেষ করা যায় তত ভালো। এই লোক আমাকে দেখে এতগুলি কথা বলবে ভাবা যায় না। আমি তার দিকে খানিকটা এগিয়ে গিয়ে বললাম, বেহেস্তের জানালা খোলার ব্যাপার যখন আছে, তখন দোজখের জানালা খোলার ব্যাপারও থাকার কথা। এটা কখন খোলা হয় জানেন? রাত 12টা থেকে সুবা সাদেকের আগ পর্যন্ত। এই জন্য এই সময় ঘরের ভিতর থাকার বিধান আছে। সবই অবশ্য শোনা কথা, সত্য মিথ্যা জানি না। আমি হাসতে হাসতে বললাম, সত্যি হলে আমার জন্য খুব মুশকিল। আমার অভ্যাস হলো গভীর রাতে হাঁটাহাঁটি করা। বায়েজিদ সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানি, তবে আপনার জন্য কোনো সমস্যা নেই। সমস্যা নেই কেন? আপনি সঠিক মানুষ। আমি সঠিক মানুষ আপনাকে কে বললো? রাত বিরাতে রাস্তায় হাঁটলে মানুষ সঠিক হয়ে যায়? তাহলে তো চোর পুলিশ সবচেয়ে সঠিক। বায়েজিদ সাহেব আবার মাথা নিচু করে ফেললেন। সম্ভবত তিনি আর কথা বলবেন না, একদিনে অনেক বেশি কথা বলে ফেলেছেন।
তার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে। ভদ্রলোক 2 বছরের উপর আমার পাশের ঘরে আছেন। এই 2 বছরে তার সঙ্গে আমার 3-4 বারের বেশি কথা হয়নি। সেই সব কথাও কেমন আছেন বাইজিদ সাহেব, এই আছি, এর মধ্যেই সীমাবদ্ধ। ভদ্রলোক করেন, তার দেশ কোথায়, তার চোখ সবসময় টকটকে লাল কেন, কিছুই জানি না। বাইজিদ সাহেব, জি। কাল রাতে অনেকক্ষণ জেগেছিলাম। রেসকোর্সের ভিতরে হেঁটে হেঁটে দোজকের হাওয়া লাগাচ্ছিলাম। বৃষ্টি যখন শুরু হলো তখন ঘরে এসেছি। এত সকালে আমার ঘুম ভাঙার কথা না। স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। স্বপ্নটা পুরোপুরি দেখতে পারিনি, মনে হচ্ছিল দুঃস্বপ্ন। দেখতে ইচ্ছে করছিল না বলে দেখিনি, জেগে উঠেছি। বাইজিদ সাহেব শান্ত গলায় বললেন, সুবহে সাদেকের সময় আল্লাহ পাক কাউকে দুঃস্বপ্ন দেখান না, তাই নাকি? জি, সুবহে সাদেক খুব ভালো একটা সময়। এই সময় আল্লাহ পাক মানুষকে মঙ্গলের কথা বলেন, আনন্দের কথা বলেন। এটাও কি মৌলানার কাছ থেকে শোনা কথা? জি না, আমার স্ত্রীর কথা। সে জীবিত নেই, 19 বছর আগে মারা গেছে। আমার কন্যার জন্মের সময় মারা গেল। সে জীবিত থাকার সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতো, তখন হাসাহাসি করতাম। এখন করি না। এখন তার সব কথাই সত্যি মনে হয়। বেহেশত এবং দোচকের জানালার কথাও কি তার কথা? জি। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনার বিয়ে করেননি? জি না। আপনার মেয়েটির বয়স তাহলে এখন 19? জি। তাকে কি বিয়ে দিয়েছেন? জি না। সে কোথায়? তার মামাদের কাছে থাকে। নিজের কাছে এনে রাখতে চেয়েছিলাম, সামর্থ্য হলো না। অতি ছোট চাকরি করি, বেতন যা পাই তা দিয়ে ঢাকায় ঘর ভাড়া করে থাকা সম্ভব না। আমি আপনাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে ফেললাম, কিছু মনে করবেন না। জি না, আমি কিছুই মনে করিনি। আমি খুব খুশি হয়েছি। অনেক দিন থেকে আপনাকে বলতে চাচ্ছিলাম, সাহসী কুলোয়নি। আমাকে বলতে চাচ্ছিলেন কেন? আপনি মহাপুরুষ ধরনের মানুষ। আপনি আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করলে তার মঙ্গল হবে। এই জন্য মেয়েটার বিয়ে দিতে পারছি না। দুষ্টু লোকজন আমার মেয়েটার নামে বাজে একটা দুর্নাম ছড়িয়েছে। পুরো ব্যাপারটা যে মিথ্যা সবাই জানে, কেউ বিশ্বাস করে না, আবার সবাই বিশ্বাস করে। মেয়েটা খুব কষ্টে আছে ভাই। আমি জানি আপনি মেয়েটার কষ্ট কমাতে পারবেন। আমার মেয়েটা যে কত ভালো তা একমাত্র আমি জানি, আর জানেন আল্লাহ পাক। আপনার কাছে আমি হাত জোড় করছি। বাইজিদ সাহেব সত্যি সত্যি হাত জোড় করলেন। আমি বিব্রত গলায় বললাম, ভাই, আপনি আমার হলুদ পাঞ্জাবি লম্বা দাড়িগোঁফ দেখে বিভ্রান্ত হয়েছেন। আপনার দোষ নেই, অনেকেই হয়। বিশ্বাস করুন, আমি মহাপুরুষ না, অতি সাধারণ মানুষ। প্রচুর মিথ্যা কথা বলি, অনেক ধরনের ভং ধরি। মানুষকে হকচকিয়ে দেওয়ার একটা সচেতন চেষ্টা করা আছে আমার মধ্যে। কাজকর্ম করার কোনো ক্ষমতা নেই বলেই আমি ভবঘুরে, বুঝতে পারছেন? বাইজিদ সাহেব আগের মতো কোমল গলায় বললেন, আপনি একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য। অনেকদিন বলার চেষ্টা করছি, সাহস পাইনি। আজ আল্লাহ পাক সুযোগ দিয়েছে। আমি হাসতে হাসতে বলছে, প্রার্থনা করলাম, অসম্ভব রূপবান এবং ধনবান ছেলের সঙ্গে আপনার কন্যার বিয়ে হবে। তারা দুজন মিলে ঘুরবে দেশ থেকে দেশান্তরে। বাইজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনার অসীম শুকরিয়া। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাপুরুষদের মতো এই গম্ভীর ভঙ্গিতে নিচে নেমে গেলাম। ভালো যন্ত্রণা হয়েছে। আমাকে অলৌকিক ক্ষমতাধর মনে করে এমন লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। একটা আশ্রম টাশ্রম খুলে বসার সময় বোধহয় হয়েছে। কমন বাথরুমের নিচে এত ভোরে কেউ ওঠেনি। বাথরুম খালি পাওয়া যাবে। কল ছেড়ে কিছুক্ষণ মাথা পেতে বসে থাকবো। তারপর 3 কাপ চা খেতে হবে। রাতে ঘুম না হওয়ায় মাথা জ্যাম হয়ে আছে। চা খেয়ে রফিকের বাসায় একবার যেতে হবে। সে গত 1 সপ্তাহ ধরে 2 দিন পর পর আমার কাছে আসছে, কখনো দেখা হচ্ছে না। সে এমন সময় আসে যখন আমি থাকি না। তার ব্যাপারটা কি কে জানে। বাথরুমের বেসিন অনেকদিন ধরেই ভাঙা। আজ দেখি নতুন বেসিন ভাঙা। আজ দেখি নতুন বেসিন। বেসিনের মেসের মালিক বসিরউদ্দিন সাহেব খরচের চূড়ান্ত করেছেন বলে মনে হচ্ছে। বেসিনের কাছে না গিয়েও বলতে পারছি কোনো রিজেক্টেড বেসিন বসিরউদ্দিন সাহেব কুড়িয়ে এনে ফিট করে দিয়েছে। আয়নাটাও হবে ঢাকা শহরের সব থেকে সস্তা আয়না। মুখ দেখা যাওয়ার কোনো কারণই নেই। আয়না দেখলেই আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে। খুবই ক্ষুদ্র ইচ্ছা এবং নির্দোষ ইচ্ছা, তবু অতি ক্ষুদ্র ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। একবার প্রশ্রয় দেওয়া শুরু করলে সব ইচ্ছাকেই প্রশ্রয় দিতে মন চাইবে। যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনাও জয় করতে পারে। এই মহৎ বাণী আমার বাবার। চামড়ায় বাঁধানো
321 পৃষ্ঠার একটা খাতায় তিনি এইসব বাণী মুক্তার মতো গোটা গোটা হরফে লিখে রেখে গেছেন। পুরো খাতাটাই হয়তো ভরে ফেলার ইচ্ছে ছিল, সময় পাইনি। মাত্র 4 দিনের নোটিশে তাকে পৃথিবী ছাড়তে হলো। জ্বর হলো, জ্বরের 4র্থ দিনে বিস্ময় এবং দুঃখ নিয়ে তাকে বিদায় নিতে হলো। আমাকে হতাশ গলায় বললেন, আসল কথা তোকে কিছুই বলা হলো না। অল্প কিছু লিখেছি, এতে কিছুই হবে না। তিনি 18 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। কিছু কিছু বাণী লেখার পর আবার কেটে ফেলা হয়েছে, তার পছন্দ হয়নি। বাণীর মধ্যেও ভেজাল আছে। এইরকম একটা ভেজাল বাণী হলো, হে মানব সন্তান, সুখের স্বরূপ নির্ধারণের চেষ্টা করো। যে সুখের স্বরূপ জেনেছে সে দুঃখ জেনেছে। দুঃখের বাস সুখের মাঝখানে। এই বাণী লাল কালি দিয়ে কেটে তার নিচে বাবা লিখেছেন, ভাব অস্পষ্ট ও ধোয়াটে। কলের নিচে মাথা পেতে মনে হলো জগৎ সংসারে সবটাই কি অস্পষ্ট এবং ধোয়াটে নয়? স্বপ্নকে আমরা অস্পষ্ট বলি, বাস্তব কি স্বপ্নের চেয়ে অস্পষ্ট নয়? শুধু মাথা ভেজানোর জন্য গিয়েছিলাম, পুরো শরীর ভিজিয়ে ফেললাম। আরাম লাগছে, একটু শীত শীত ভাব হচ্ছে, আরামদায়ক শীত ভাব, অর্থাৎ আমি সুখ পাচ্ছি। এই সুখের স্বরূপ জানলেই দুঃখ কি তা জেনে ফেলবো। ভেজাল বাণী তাই বলছে, ভেজাল বাণী তাই বলছে। চোখ বন্ধ করে কলের নিচে মাথা পেতে আছি। সারাদিন এভাবে বসে থাকলে কেমন লাগবে? চোখ বন্ধ থাকায় বৃষ্টির মতো লাগছে। মনে হচ্ছে আষাঢ় মাসে মুষল বর্ষণে গা পেতে আছি। মেসিরের ঠিকাঝি ময়নার মার কথা কানে না এলে কল্পনা আর ফেরানো যেত না। ময়নার মা চলে এসেছে, সে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। আশেপাশে কেউ নেই বলে কথা বলছে বাসনগুলির সঙ্গে। মানুষের সঙ্গে কথা বললে তেমন কৌতূহল হতাম না, বাসনকুসনের সঙ্গে কথা বলছে তাই কৌতূহলী হয়ে শুনতে ইচ্ছে করছে। মানুষ শুধু যে প্রাণী জগতের সঙ্গেই সম্পর্ক স্থাপন চায় তাই না, জড় জগতের সঙ্গেও চায়। ময়নার মা চাপা গলায় গভীর বেদনার সঙ্গে বলছে, চ্যাপ্টা থালা, আমিও চ্যাপ্টা থালা, তুইও চ্যাপ্টা। আমার চ্যাপ্টা কপাল, তোরও চ্যাপ্টা কপাল। কান্দা ভাঙা ডেস্কি, তোর যেমন কান্দা ভাঙা আমারও কান্দা ভাঙা। তোর কান্দা ভাঙছি আমি ময়নার মা, কদেহি আমার কান্দা কে ভাঙছে? ময়নার মার কথা শোনার ইচ্ছে করছে, ক্ষুদ্র এবং নির্দোষ ইচ্ছা। এটা ঠিক হচ্ছে না। কলের পানি আরো জোরে জোরে ছাড়তে পারলে কাজ হতো। পানিতে আর জোর নেই। আমি বাথরুম থেকে বের হয়ে এলাম। ময়নার মা আমাকে দেখে লম্বা ঘুমটা দিল। ঘুমটার আড়াল থেকে বলল, আব্বার শরীর ভালো? সে গোড়া থেকেই আব্বা ডাক ধরছে, নিষেধে কাজ হয়নি। ভালো। তুমি কেমন আছো ময়নার মা? আমি হইলাম আপনার কান্দা ভাঙা ডেগ। আপনার মাথার দরদ কমছে? অনেকদিন হচ্ছে না। বদ্যি গ্রামের একখান তেল আছে, মাথার দরদে খুব আরাম। আপনারে আইনা দিমু। আচ্ছা দিও। দেশের বাড়ি তো কেউ নাই, যাওয়াও পড়ে না। আপনার জন্যই যাইমু। আমি চুপ করে রইলাম। আমার দিক থেকে কোনো সাড়া না পেয়ে সে বলা থামাবে না। মাথায় দরদ ভালো জিনিস না। ময়নার বাবার মাথায় দরদ, বলল, আইস কামে যাবো না, মাথার মধ্যে দরদ। আমি কইলাম, এইটা কেমনে কথা? মাথার মধ্যে দরদ হইছে বলে কাম কামাই করবেন? যান কামে যান। তা ধরেন মানুষটা গেল। ময়নার মার এই গল্প আগে কয়েকবার শোনা, আবারও শুনতে হচ্ছে। ভেজা কাপড়ে দাঁড়িয়ে গল্প শুনছি, শুনতে মোটেও ইচ্ছে করছে না। গল্পটা আবার বলতে পেরে সে যতটা আনন্দ পাচ্ছে আমি ঠিক ততটাই বিরক্ত হচ্ছি। সব মিলে সমান সমান। রফিকের কাছে যাব বলে ভেবেছিলাম, তার প্রয়োজন হলো না। ভেজা কাপড়ে দোতলায় উঠে দেখি রফিক বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। আমার ধারণা সে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকলে তাকে রাজপুত্রের মতো লাগবে। সে শেভ করেনি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তারপরেও এত সুন্দর দেখাচ্ছে। আমি আনন্দিত গলায় বললাম, কি খবর রফিক? রফিক একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, জবাব দিল না। চুপ করে রইল, চুপ দিল না, চুপ করে রইল। চুপ করলে সে কখনো জবাব দেয় না। আগে কিছুটা দিত, ইদানিং একেবারেই দিচ্ছে না। ব্যাপারটা যত অস্বাভাবিক মনে হচ্ছে আসলে তত অস্বাভাবিক না। প্রশ্ন করলে চুপ করে থাকার কারণ সে নিজেই ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। স্কুলে পড়ার সময় স্যারেরা তাকে প্রশ্ন করতেন, পড়া ধরতেন। সে যে উত্তরে দিত মার খেতে হতো। মার খেতে খেতে প্রশ্নের উপরে তার এক ধরনের ভীতি জন্মে গেছে। প্রশ্ন করলে জবাব দেয় না, গম্ভীর হয়ে থাকে। মাঝে মাঝে জিজ্ঞেস করে, ফোঁস করে নিঃশ্বাস নেয়। তার কাছে কিন্তু জানতে হলে এমন ভাবে জিজ্ঞেস করতে হয় যেন কখনো প্রশ্ন বলে মনে না হয়।
দাঁড়া, কাপড় ছাড়ি, তারপর চা খেয়ে আসি। তুই কয়েকবার আমার খোঁজ করেছিস, ব্যাপারটা কি? রফিক চুপ করে রইল। চুপ করে থাকবে জানা কথা, শেষের দিকে প্রশ্ন করা হয়েছে। আমি কাপড় ছাড়লাম, শার্ট প্যান্ট পরতে পরতে বিরক্ত গলায় বললাম, কাঠের মতো দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না। তোর কোনো মন্ত্রীর সঙ্গে পরিচয় আছে? কেন? রফিক নিঃশ্বাস ফেলল, কিচ্ছু বলল না। আমি হতাশ গলায় বললাম, তুই যা বলার বলে চলে যা, আমি নিজ থেকে কিছু জিজ্ঞেস করব না। চাকরি চলে গেছে, সাসপেনশন অর্ডার হয়েছে। ও আচ্ছা, আমি কিছুই করিনি। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এসেছিল, আমাকে অনেক প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম না। উনি মনে করলেন আমি ইচ্ছে করেই বেয়াদবি করছি। যারা তোকে চেনে, তোর সঙ্গে যারা কাজ করে, তারা তোর স্বভাব চরিত্র জানে, তারা কিছু বললো না? তারা তো জানে তোকে কিছু জিজ্ঞেস করলে তুই চুপ করে থাকিস। রফিক নিঃশ্বাস ফেলে বলল, কেউ আমার পক্ষে কিছু বলেনি। আমার সাসপেনশন অর্ডার হওয়ায় সবাই খুশি, কেউ আমাকে দেখতে পারে না। তোকে দেখতে পারার তো কোনো কারণ নেই। আমাকে শোকজ করছিল, শোকজের জবাব দিয়েছি, জবাব ওদের পছন্দ হয় নাই। সবাই বলেছে আমাকে ডিসমিস করে দেবে। শোকজে কি লিখলি? কথা বল গাধা, তোকে কোনো প্রশ্ন করছি না, এমনি জিজ্ঞেস করছি। রফিক চুপ করে রইল। আমি বিরক্ত গলায় বললাম, ওদের কোনো দোষ দিচ্ছি না। আমি তোর বস হলে অনেক আগেই ডিসমিস করে দিতাম। প্রশ্নের জবাব দে, যাতে বুঝতে পারি ব্যাপারটা কি। শেষ প্রশ্ন, কবে শোকজ করছে? কবে জবাব দিয়েছিস? এই বাক্যে ডবল প্রশ্ন। রফিক শুধু ফোঁস করল। আমি জবাবের জন্য অপেক্ষা করলাম না, চা খাবার জন্য রওনা হলাম। রফিক ক্ষীণ স্বরে বলল, অনেক আজে বাজে কথা শোকজে লিখেছে। আমি নাকি কাজ করি না, কাজের প্রতি আমার আগ্রহ নেই, মনটা খারাপ হয়েছে। তোর জানাশোনা মন্ত্রী আছে? এবার আমি চুপ করে রইলাম। চুপ করে থাকলে রফিক নিজেই কথা বলবে। রফিক বলল, আমার এক খালাতো ভাইয়ের আত্মীয় আছে মন্ত্রী। খালাতো ভাইকে বললে হয়, বলতে ইচ্ছে করে না। খালাতো ভাইটা বিরাট বদ। তুই কোনো মন্ত্রী চিনিস না? চেনার অবশ্য কথা না, ভালো মানুষদের সঙ্গে মন্ত্রীর পরিচয় থাকে না, বদগুলির সঙ্গে থাকে। খালাতো ভাইটা একটা বদ, এই জন্যই। রফিক কথা শেষ করলো না। মাঝে মাঝে সে দীর্ঘ বাক্য শুরু করে। যেই মুহূর্তে মনে করে অনেক বেশি কথা বলা হয়ে গেছে, সেই মুহূর্তে চুপ করে যায়, বাক্যটা শেষ পর্যন্ত আর করে না। চায়ের টেবিলে দুজন মুখোমুখি বসলাম। রফিক নাস্তা করে এসেছে কিনা জিজ্ঞেস করা অর্থহীন, জবাব দেবে না। সকালে নাস্তা দিতে বললেই ভালো। রফিক, এই সপ্তাহে তোদের বাড়িতে যাব। তোরা তো এখন নারায়ণগঞ্জের ট্রেজার কলোনিতে থাকিস। জবাব দিতে হবে না, মাথা উপর নিচ কর, তাহলেই বুঝবো। রফিক মাথা নাড়ল। নদীর কাছে না তোদের বাড়ি? রফিক আবার মাথা নাড়ল। তুই এক কাজ করতে পারবি? নদীর তীরে বালির ভিতর দুটো গর্ত খুঁড়ে রাখতে পারবি, মানুষ সমান গর্ত, যেন গর্তে ঢুকলে শুধু মাথাটা বের হয়ে থাকে। কাজটা করতে হবে পূর্ণিমার আগের দিন। রফিক বিরস গলায় বলল, আচ্ছা। গর্ত কেন খুঁড়তে হবে, কি ব্যাপার? কিছুই জিজ্ঞেস করল না। এই স্বভাবই তার। পূর্ণিমার দিন তার বাড়িতে উপস্থিত হলে দেখা যাবে সে ঠিকই গর্ত করে বসে আছে। পরোটা ভাজি দিয়ে গেছে, রফিক খাচ্ছে না, অর্থাৎ সে বাড়ি থেকে নাস্তা করে বের হয়েছে। ভোরবেলাতে রওনা না হলে এত সকালে কেউ ঢাকায় পৌঁছাতে পারে না। এত ভোরে কে তাকে নাস্তা বানিয়ে দিয়েছে? তার বউ। বছরখানেক আগে রফিক বিয়ে করেছে। যতদূর জানি মেয়েটা চমৎকার। আপন পর বলে তার মধ্যে কিছুই নেই, সবই আপন। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে একবার রফিকের কাছে গিয়েছি, তার স্ত্রীর সঙ্গে সে বাড়ি প্রথম দেখা। সে রাগী গলায় বলল, মাথা ব্যথা করছে, আমাকে বলেননি কেন? আমি মাথা ব্যথার এমন এক মেসেজ জানি, 2 মিনিটে ব্যথা উধাও হয়ে যাবে। দেখি মাথা নিচু করুন তো। বউয়ের সঙ্গে তার মিল নেই। বউ বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকে। জিজ্ঞেস করলে জবাব দেবে না জানি, তবু জিজ্ঞেস করলাম, বউ তোর সঙ্গে থাকে না? না, বাপের বাড়ি থাকে। বাপের বাড়ি এখানে? আর আসবে না। রফিককে খুব চিন্তিত বা বিষাদগ্রস্ত মনে হলো না, কখনো মনে হয় না। দুঃখিত বা বিষাদগ্রস্ত হবার ক্ষমতা সম্ভবত তার নেই। আমি সিগারেট ধরালাম। রফিকের দিকে প্যাকেট বাড়িয়ে দিতেই সে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, সিগারেট খাই না, বউ পছন্দ করে না। তোর কোনো চেনা মন্ত্রী নাই? মন্ত্রী ছাড়া কিচ্ছু হবে না। আমি হালকা গলায় বললাম, একজন মন্ত্রীকে আমি খুব সামান্য চিনি, জহিরের বাবা। জহির আমার সঙ্গে স্কুলে পড়তো, দেখি ওনাকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। চিন্তা করিস না। আমি চিন্তা করি না, তবে সমস্যা কি জানিস? আমি একটা কোনো কথা বললেই তো মন্ত্রী শুনবে না।
তিনি যেন মন দিয়ে আমার কথা শুনেন সেই ব্যবস্থা করতে হবে। আর এক কাপ চা খাবে? রফিক জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। সে মনে হলো আরো সুন্দর হয়েছে, বসে আছে হতাশ ভঙ্গিতে, বড় মায়া লাগছে। রফিকের সঙ্গে আমার পরিচয় কলেজে ওঠার পর কোনো একটা সমস্যা হলেই সে আমার কাছে এসে সমস্যাটা বলে নিশ্চিত হয়ে যেত। এখন সে বাড়ি যাবে পুরোপুরি চিন্তামুক্ত হয়ে, পঞ্জিকা দেখে পূর্ণিমার দিন গর্ত করে অপেক্ষা করবে আমার জন্য। কোনো কারণে সেদিন ঝড় বৃষ্টি হলেও সে দমবে না। তার এই আনুগত্য আমার একার প্রতি না, সবার প্রতি। এই ধরনের অন্ধ আনুগত্য শুধু পশুদের মধ্যেই দেখা যায়। রফিক পশু না, মানুষ, বুদ্ধিমান, সৎ, ভালো মানুষ ধরনের মানুষ। এমন মানুষ, একজন মানুষ যে দেখলেই মনে হয় প্রকৃতি তার এই সৌন্দর্য কোনো এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। সেই উদ্দেশ্যটাকে কে জানে? রফিক, তোর মার শরীর আশা করি ভালোই আছে? বেশি ভালো না, শিগগির মারা যাবে। কিছু খেতে পারে না? না, খুব নাকি গরম লাগে, সারাক্ষণ তাল পাখা পানিতে ভিজিয়ে সেই পাখায় হাওয়া খায়, ফ্যানের হাওয়া সহ্য হয় না। হাওয়া কে করে? তুই? রফিক আমার দিকে তাকালো, কিছু বলল না। জবাব দেবার কথা নয়। রাস্তায় পিচ গলে স্যান্ডেলের সঙ্গে উঠে আসছে। দুটো স্যান্ডেলের সমানভাবে লাগলে কাজ হতো, তা লাগেনি। ডান দিকেরটায় বেশি লেগেছে, বা দিকেরটায় কম। শুধুমাত্র রোদের কারণে এই মুহূর্তে আমার ডান পা বা পায়ের চেয়ে লম্বা। আমি ইচ্ছে করে ডান পায়ে এলে আরো খানিকটা পিচ লাগিয়ে 1.5 ইঞ্চি হিল বানিয়ে ফেললাম। এখন আমাকে হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমার হাঁটার ভঙ্গি দেখে যে কেউ মনে করতে পারে উদ্দেশ্যবিহীন যাত্রা। আসলে তা নয়। দুপুর রোদ অকারণে হাঁটছি না, বিশেষ উদ্দেশ্য আছে, বিশেষ পরিকল্পনা আছে। আমি যাচ্ছি মন্ত্রীর সন্ধানে। সরাসরি মন্ত্রী ধরা যাচ্ছে না, জহিরের মাধ্যমে ধরা হবে। সূক্ষ্ম পরিকল্পনার ব্যাপার আছে। চৈত্র মাসের ঝাঁঝা দুপুরে আমার গায়ে একটা গরম চাদর, চুল দাড়ি কাটা হয়নি বলে চেহারা হয়েছে ভয়ঙ্কর। দুটো অসমান পা নিয়ে হাঁটছি। তারপরেও আমাকে দেখে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটায় বেশ মজা পাচ্ছি। কারণ আমার হাতে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে আয়েশ করে সিগারেটে টান দিচ্ছি, নাক দিয়ে ধোঁয়া ছাড়ছি। রাস্তাঘাট ফাঁকা, হরতাল হরতাল ভাব। প্রভেদ এইটুকুই, হরতালের সময় রাস্তায় ছোট ছোট ছেলেপেলেদের মহা আনন্দে খেলতে দেখা যায়। এখন আর যাচ্ছে না। পথের ধারে বেলের শরবত বিক্রি হচ্ছে। শরবত যারা বিক্রি করে যাচ্ছে না। পথের ধারে বেলের শরবত বিক্রি হচ্ছে। শরবত যারা বিক্রি করে তাদের চোখে মুখে তৃষ্ণার্তের ভঙ্গি থাকে। এই শরবতলার মধ্যে সেই ভঙ্গি খুব বেশি মাত্রায়। সে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। এত আগ্রহ নিয়ে গত 3 বছরে কেউ আমার দিকে তাকায়নি। মানুষের আগ্রহকে উপেক্ষা করা ঠিক না। আমি থমকে দাঁড়ালাম, সিগারেটের টান দিয়ে, এবং হাসি মুখে বললাম, খবর ভালো? বেচারা হকচকিয়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছে না। তাকালো জগের দিকে। জগ ভর্তি হলুদ পানীয়, তার উপর বরফের কুচি ভাসছে। আমার ধারণা পৃথিবীতে যে কটি কুৎসিত পানীয় আছে, বেলের শরবত তার মধ্যে একরকম। 2 নম্বরে আছে তোকমার শরবত। তোকমার শরবত খাবার সময় মনে হয় ছোট ছোট কেঁচোর টুকরো পানিতে গুলে খেয়ে ফেলেছি। শরবতওয়ালার হকচকানো ভাব কমানোর জন্য বললাম, বেলের শরবত কত করে? ডবল 3 টাকা, সিঙ্গেল 2 টাকা। তোকমার শরবতের কদর নাই। দেখি 1 সিঙ্গেল বেলের শরবত। ডবল খান, ডবল শরীরের জন্য ভালো। দিন, ডবলই দিন। শরবতের জগের চারিদিকে ভন ভন করছে মাছি। যে পানিতে শরবত বানানো হয়েছে সেখানে হেপাটাইটিস বি ভাইরাস কিলবিল করার কথা। বরফে আছে টাইফয়েডের জীবাণু, এরা নাকি ঠান্ডায় ভালো থাকে। 2টা বড় গ্লাসে শরবত ঝাঁকাঝাঁকি হচ্ছে। লেবু চিপে খানিকটা লেবুর রস দেওয়া হচ্ছে। মনে হচ্ছে 1 চিমটি লবণও মেশানো হলো। একটা বোতল থেকে গোলাপ জলের পানি ছিটানো হলো। সামান্য 3 টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে। গ্লাস আমার দিকে এগিয়ে দিয়ে শরবতলা গভীর মুখে বলল, মধু আর বেল, এই 2 জিনিসের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত আছে। তাই নাকি? জি। তয় শুধু শরীর গরম করে আর বেল করে ঠান্ডা। দুটো একসঙ্গে খেলে কি হবে? শরীর চলে আসবে মাঝামাঝি অবস্থায়, ঠান্ডাও না গরমও না, তাই না? শরবতলা সরু চোখে তাকাচ্ছে। আমি রসিকতা করছি কিনা বোঝার চেষ্টা করছে। তার সমগোত্রীয় কেউ রসিকতা করলে সে হেসে ফেলতো। আমাকে সমগোত্রীয় মনে হচ্ছে না, 1 ধাপ উপরের মনে হচ্ছে। উঁচু ক্লাসের রসিকতার অপমান হিসেবে ধরে নিতে হয়, তাই নিয়ম। একটানে শরবত শেষ করে তৃপ্তির ভঙ্গি করে বললাম, আহ, শরীর ঠান্ডা হয়ে গেছে। জিনিস ভালো,
অতি উত্তম। সর্বতলার মুখের অন্ধকার দূর হচ্ছে না, এটাকেও সে রসিকতার অংশ হিসেবেই মনে করছে। আমি চকচকে 5 টাকার একটা নোট বের করে দিলাম, উদার গলায় বললাম, পুরোটা রেখে দিন, বকশিস। এইবার মুখের অন্ধকার কাটলো। সর্বতলা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, তোপমার শরবত খাইতে চাইলে আইসেন, আইনা রাখবো, স্পেশাল বানাই দিব, খাইয়া আরাম পাইবেন। কবে আসবো? শুক্রবারে আইসেন, বুধবার দেশে যাব, শুক্রবার বিকালে ফিরবো, ওইখানে পাওয়া যাবে আপনাকে। যে নিন ভাই, একটা সিগারেট খান। সর্বতলা হাত বাড়িয়ে সিগারেট নিল। মোটেই অস্বস্তি বোধ করলো না। সে অধিকারের সঙ্গে নিল, তা থেকে বোঝা যাচ্ছে শুক্রবার যদি আমি আসি সে তোপমার শরবত খাওয়াবে এবং দাম নেবে না। এরা এসব ব্যাপারে খুবই সাবধান। নাম কি আপনার? এমদাদ মিয়া। যাই, ভালো শরবত খেলাম, মনে করে আইসেন শুক্রবার। দুপুর 2টা। চৈত্র মাসের দুপুর 2টায় কারো বাড়িতে যাবার উৎকৃষ্ট সময় নয়, তারপরেও যাচ্ছি, কারণ অসময়ে মানুষের বাড়িতে উপস্থিত হবার অন্যরকম মজা আছে। আমি অল্প যে কটি বাড়িতে যাই, ইচ্ছে করে অদ্ভুত অদ্ভুত সময় উপস্থিত হই। জহিরদের বাড়িতে একবার রাত 1:30টায় উপস্থিত হলাম। জহিরের বাবা তখনও মন্ত্রী হয়নি, হব করছে এমন অবস্থা। কলিং বেল শুনে হবু মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন অতি ভীত নিজেই নেমে এলেন। তার সঙ্গে তার স্ত্রী, 2জন কাজের লোক। তিনি হতবম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে? হু আর ইউ? আমি বিনীতভাবে বললাম, আমার ডাকনাম হিমু, ভালো নাম হিমালয়। স্যার ভালো আছেন? উনি উত্তেজনায় 2 ইঞ্চির মতো লম্বা হয়ে বললেন, আই সি, ব্যাপারটা কি? জহির আছে? আমি জহিরের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ব্যারিস্টার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার ছেলের যে এই জাতীয় বন্ধু বান্ধব থাকতে পারে তা তার মাথায় ঢুকছে না। অধিক শোকে প্রস্তুরীভূত অবস্থা। তুমি জহিরের বন্ধু? জি চাচা, খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমরা ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি। আই সি। আমি মুখের বিনয়ী ভাব সারা শরীরে ছড়িয়ে দিয়ে ব্যারিস্টার সাহেবের দিকে ধীরে ধীরে তাকিয়ে বললাম, চাচি ভালো আছেন? উনি সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গেলেন। জহিরের বাবা বললেন, এত রাতে কি ব্যাপার? ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। রাত কটা বাজে জানো? জি না। 1:40। রাত 1:40 কেউ কারোর বাড়ি জানা ছিল না। অকারণে আসেনি ছাড়, অনেকদিন দেখা হয় না। ও ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তোমার নাম কি যেন বললে? এভারেস্ট? জি না, এভারেস্ট না, হিমালয়। বাবা শখ করে রেখেছিলেন, ওনার ইচ্ছে ছিল আমি হিমালয়ের মতোই হই। শোনো হিমালয়, এখন বাসায় যাও। আমার ধারণা তুমি নেশা টেশা করে এসেছো। নেশাগ্রস্ত মানুষের সঙ্গে হইচই করে লাভ নেই বলে চুপ করে আছি। জহিরের সঙ্গে দেখা করতে হলে সকালে বা বিকালে আসবে, আনআর্থলি টাইমে আসবে না, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আমি পা ছুঁয়ে সালাম করবার জন্য নিচু হলাম। 2জনই খানিকটা সরে গেলেন। ঠিক তখন কার সঙ্গে কথা বলছো মা বলতে বলতে জহিরের ছোট বোন তিতলি এসে দাঁড়ালো। আমি হাসি মুখে বললাম, তিতলি ভালো আছো? এখনো ঘুমাওনি? 1:40 বাজে। তিতলিও তার বাবা মার মতো কিংবা তাদের চেয়েও বেশি রকম চক ভালো, কারণ সে আমাকে চেনে না, দেখেনি কোনোদিন। আমি জহিরের কাছ থেকে ওর নাম শুনেছি এবং জানি, চেহারার মিল দেখে আন্দাজে তিতলি বললাম, একটা পুরো পরিবারকে হকচকিয়ে দেবার মধ্যে আনন্দ আছে। জহিরদের পরিবার নিয়ে এই জাতীয় আনন্দ আরো কয়েকবার পাওয়ার ইচ্ছা ছিল, তা সম্ভব হয়নি, কারণ এই ঘটনার 6 মাসের মধ্যে জহিরের বাবা মন্ত্রী হয়ে গেল। কিছু কিছু লোক মন্ত্রী কপাল নিয়ে জন্মায়। জিয়া, এরশাদ যেই থাকুক, এরা মন্ত্রী হবেই। জহিরের বাবা এরকম একজন ভাগ্যবান মানুষ। মন্ত্রীদের বাড়ি রাত 1:30 বা 2টার সময় যাওয়া সম্ভব নয়, সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে বাঁশডলা দেবে। দুপুরের দিকে যাওয়া যায়, এই সময় দর্শনার্থীর ভিড় থাকে না। তবে দুপুরে ঢুকলে সরাসরি বাড়িতে যাওয়া যায় না, গেটে পুলিশের কাছে স্লিপ নিতে হয়। সেই স্লিপ একজন ভিতরে নিয়ে যাওয়ার কাজটা করে নিতান্তই অনিচ্ছায়, যেন সে হাঁটা ভুল করছে, হাঁটি হাঁটি পা পা করে নতুন হাঁটা শিখছে। জহিরের আচার আচরণ ভাবভঙ্গি কোনোভাবেই মন্ত্রীর ছেলের মতো উপযোগী নয়, কোনো কালে ছিলও না। বোহেমিয়াম ধরনের ঘর পালানো রোগ আছে, কোনো কারণ ছাড়াই দেখা যাবে হঠাৎ একদিন হাঁটা ধরেছে। কোনো বাড়ি নিজ থেকে ফেরে না, লোকজন পাঠিয়ে ধরে আনতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তবে বছর কয়েকের মধ্যে পালায়নি, রোগ সম্ভবত সেরেছে। তাকে দেখলাম গেটের পুলিশ 2জনের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে, মুখ ভর্তি পান, চিবুক গড়িয়ে পানের রস পড়ছে।
আমি কোনো একটা মজার গল্পের মাঝামাঝি উপস্থিত হলাম। পুলিশ দুজন অত্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকালো। চাদর গায়ে মন্ত্রীদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা সম্ভবত নিষেধ। দুজন পুলিশই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চাদরের দিকে। জহির পানের পিক ফেলে উঠে এলো, আমাকে হাত ধরে রাস্তার ওপাশে নিয়ে নিচু গলায় বলল, কি কাজে এসেছিস চট করে বলে চলে যা দোস্ত। বাবা যদি এসে দেখে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, সর্বনাশ হয়ে যাবে। পুলিশের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দেই, এতে বাবা সারাক্ষণ 99 হয়ে থাকে। বাড়িতে তোর পজিশন পুলিশের চেয়েও খারাপ। মন্ত্রী হবার পর বাবার মেজাজ যা হয়েছে, আমাকে দেখতেই পারে না। শুল কিভাবে বানানো যায় এই কায়দা জানা থাকলে বাবা নিশ্চয়ই কাঠমিস্ত্রি ডাকিয়ে একটা শুল বানিয়ে রাখতো। সকাল বিকাল আমাকে শুলে চড়াতো। লাইফ হেল হয়ে যাচ্ছে দোস্ত। বাসায় তোর অবস্থা তাহলে কাহিল। কাহিল বলে কাহিল, গণ অবস্থা। কাজকর্ম কিছু করছিস? কাজকর্ম জানি কি যে করব। কাগজে কলমে এক প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার, মাসে 10,000 টাকা দিয়ে যায়, তাও আমার কাছে না, বাবার কাছে। তুই প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার? কি অ্যাডভাইস করিস? আরে দূর দূর, কি অ্যাডভাইস করব? আমি প্লাস্টিকের জানি কি? সকালবেলা ওদের গাড়ি এসে নিয়ে যায়, আমার একটা ঘর আছে, ওইখানে বসে 3-4 কাপ চা কফি খাই, চলে আসি। এখন বল দোস্ত, কি জন্য এসেছিস? টাকা ধার যাইতে এলে কিচ্ছু করতে পারবো না, হাতে একটা ফুটা পয়সাও নাই। বিশ্বাস কর, বন্ধু বান্ধব আসে, চাকরি বাকরি নাই, বড় মায়া লাগে। চাকরির ব্যবস্থা তো দূরের কথা, ঘরে নিয়ে যে এক কাপ চা খাওয়াবো সেই উপায়ও নাই। আমার কোনো বন্ধু বান্ধব ঘরে ঢুকতে পারবে না, বাবার হুকুম। কি জন্য এসেছিস তাড়াতাড়ি বলে চলে যা দোস্ত, বাবা যে কোনো সময় চলে আসবে। আজকাল 3-4 সময় আসে, 2 ঘন্টা ঘুমিয়ে আবার বিদায়। বোধ হয় 3টা বাজে। তুই কোনো সুপারিশ নিয়ে আসিসনি তো? না বাচালি, বন্ধু বান্ধব কেউ এলে বুকে ধাক্কা লাগে, মনে হয় সুপারিশ নিয়ে এসেছে। তোর ব্যাপারটা কি? আমি গলার স্বর নিচু করে বললাম, এক জায়গায় যাবি আমার সাথে? কোথায়? জায়গাটার নাম হলো ড্রেজার কলোনি, নারায়ণগঞ্জের কাছাকাছি। সেখানে কি? খুব ইন্টারেস্টিং জায়গা। ড্রেজার দিয়ে মাটি খুঁড়ে সেই বালি জমা করে কলোনি বানানো হয়েছে। চারিদিকে চিকচিক করছে বালি, চাঁদের আলো যখন সেই বালিতে পড়ে, অসাধারণ দৃশ্য। আজ আবার পূর্ণিমা পড়ে গেল। বলিস কি? জহিরের চোখ চকচক করতে লাগলো। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ইন্টারেস্টিং একটা প্ল্যান করে রেখে। রফিককে তো চিনিস, ও থাকে ড্রেজার কলোনিতে। রফিক নদীর কাছাকাছি 2টা গর্ত রাখবে, গলা পর্যন্ত হাইটে গর্ত। আমরা দুজন ঢুকে সেই গর্তে থাকবো। ঠেসে বালি দেওয়া হবে, শুধু দুজনের মাথা বের হয়ে থাকবে। জহিরের চোখের ঝলমলে ভাব আরো বাড়লো। কয়েকবার ঢোক গিল, তার ঢোক গেলা মাছের চোখ গেলার মতো। সে ফিস ফিস করে বলল, এক্সাইটিং হবে মনে হচ্ছে। আমি গলার স্বর আরো নিচু করে বললাম, অবশ্যই এক্সাইটিং, তাছাড়া জিনিসটা খুবই সাইন্টিফিক। এর মধ্যে সাইন্টিফিক আবার কি? পুকুরে গোসল করার সময় আমরা কি করি? সারা শরীর পানিতে ডুবিয়ে মাথা বের করে রাখি। এখানেও তাই করব, সারা শরীর মাটিতে ডুবিয়ে মাথা বের করে রাখবো। তাতে লাভ কি? মাটির সঙ্গে একাত্মতা। এটা কি তোর অরিজিনাল আইডিয়া? না, এই আইডিয়াটা ধার করা। জগদীশচন্দ্র বসু এই জিনিস করতেন। শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে তিনি যখন বেড়াতে যেতেন, তখন এই পদ্মার চরে গর্ত খুঁড়ে মাথা বের করে পড়ে থাকতেন। তার ধারণা, এতে শরীরের বায়োকারেন্ট তৈরি হয়। সেই বায়োকারেন্ট অনেক উপকারী দিক আছে। জহির আরো 2বার ঢোক গিলে ফিসফিস করে বলল, ইন্টারেস্টিং হবে তো? অবশ্যই ইন্টারেস্টিং। কল্পনা দৃশ্যটাই দেখ, ধু ধু করছে বালি, মাথার উপর পূর্ণচন্দ্র, জ্যোৎস্না বান ডেকেছে, কোথাও জনমানব নাই। চাঁদের আলোয় শুধু 2টো মাথা দেখা যাচ্ছে। 2টো মাথা না, একটা মাথা, শুধু তোরটা দেখা যাচ্ছে। আমি গর্তে ঢুকবো না। ঘটনাটা কোনো কারণে লিক হয়ে পড়লে বাবা সত্যি সত্যি আমাকে গর্তে ঢুকে মাটি চাপা দিয়ে দেবে, মাথা বের করে রাখার কনসেশন দেবে না। রিস্ক নেওয়া ঠিক হবে না, তবে আমি অবজার্ভ হিসেবে থাকবো। চল যাই। আমরা নারায়ণগঞ্জের বাসে উঠে পড়লাম। জহির বলল, আজ সত্যি সত্যি জ্যোৎস্না তো? সত্যি জ্যোৎস্না, পঞ্জিকা দেখে বের হয়েছি। ব্যাপারটা যেমন কল্পনা করে বেরিয়েছিলাম তেমন হলো না। দেখা গেল এটা জনবহুল, বাড়িঘর গিজগিজ করছে। এর মধ্যেই একটা ফাঁকা জায়গায় রফিক 2টো গর্ত খুঁড়ে বিরস মুখে বসে আছে। সে একা না, তার সঙ্গে আরো লোকজন আছে। লোকজন তাকে বিরক্ত করে মারছে, প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলেছে। এইখানে বিষয় কি ভাইজান? লাশ পোতা হবে? লাশ কি 2টা? রফিক সব প্রশ্নের জবাবে হাই তুলছে।
আমাদের দেখে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো। যন্ত্রের মতো কাতর গলায় বলল, মার শরীর খারাপ, আমি চলে যাব। কি ঘটতে যাচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জহির শুরু থেকে না না করছিল। গর্ত দেখে তার উৎসাহ মাথাচাড়া দিয়ে উঠল। সে আমার কানে কানে বলল, নিয়মটা কি? ন্যাংটা হয়ে ঢুকবো না আন্ডারওয়্যার থাকবে? ন্যাংটা হয়ে ঢুকাই নিয়ম। তুই ইচ্ছে করলে আন্ডারওয়্যার পরতে পারিস। কোনো প্রয়োজন দেখছি না। পরবো যখন নিয়ম মাফিক কি করবো? নাচতে নেমে ঘুমটা দেওয়ার কোনো মানেই হয় না। কেয়ার্স। আমরা তৎক্ষণাৎ গর্তে ঢুকলাম না। রাত 11টার দিকে লোকজন কমে যাবার পরে ঢুকলাম। রফিক বিরস মুখে কোদাল দিয়ে বালি ফেলতে ফেলতে বলল, আমি থাকতে পারবো না, তোদের মাটি চাপা দিয়ে বাসায় চলে যাব। মার শরীর খুবই খারাপ, আমার মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে লোকজন জমে একটা কেলেঙ্কারি হবে। জহির বলল, তুই চলে যা, আমরা ম্যানেজ করে নেব। শুধু ভোরবেলা এসে আমাদের মাটি ঘুরে বের করিস। রফিক বলল, তোদের শার্ট প্যান্ট কি করব? বাসায় নিয়ে যাব না পাশে রেখে দেব? জহির বলল, শার্ট প্যান্ট আগুন দিয়ে পুড়িয়ে দে, আমার এই সবের আর দরকার নেই। আমি প্রকৃতির সন্তান, মাটিতে গর্ত করে বসে থাকার যে একটা এক্সাইটিং আছে জানতাম না, গায়ে কাটা দিচ্ছে। রাত 12টার মধ্যে আমাদের চারপাশে হাজার খানেক লোক জমে গেল। শুধু মানুষ না, পশুরাও ব্যাপারটা খুব উৎসাহ পাচ্ছে। দুটো কুকুর আমাদের ঘিরে ক্রমাগত ঘেউ ঘেউ করছে। লোকজনেরও প্রশ্নের কোনো সীমা নেই। ভাই সাহেব, আপনারা কে? এইখানে কি করতেছেন? খবর নিছেন? আপনারা থাকেন কোথায়? আমি কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছি না, তবে জহির প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছে, উচ্চ শ্রেণীর দার্শনিক জবাব। রাত 1টার দিকে মনে হলো পুরো নারায়ণগঞ্জের মানুষ জড়ো হয়েছে। বিরাট হইচই। জহির বলছে, আপনারা হইচই করছেন কেন? নীরবতা কাম্য, দয়া করে নীরব থাকুন। প্রকৃতি নীরবতা পছন্দ করে। 1:30টার দিকে পুলিশ চলে এলো। ওসি সাহেব দুজন কনস্টেবল নিয়ে নিজেই এসেছেন। ওসিরা সহজভাবে কোনো কথা বলতে পারেন না, ইনিও পারলেন না। হুঙ্কার দিলেন, কি হচ্ছে সব? আপনারা কে? জহির শীতল গলায় বলল, অত্যন্ত জটিল প্রশ্ন। মানুষ এই ফিলোসফির প্রশ্নের মীমাংসা গত 2000 বছর ধরে করার চেষ্টা করছে, মীমাংসা হয়নি। আপনারা আন্ডার অ্যারেস্ট, উঠে আসুন। জহির হিম শীতল গলায় বলল, আন্ডার অ্যারেস্ট মানে? মস্করা করছেন? আন্ডার অ্যারেস্ট মানে মস্করা করছেন? আমরা দেশের কোন আইনটি ভঙ্গ করছি দয়া করে বলুন। বাংলাদেশ পেনাল কোডের কোন ধারায় আছে যে গর্ত করে বসে থাকা যাবে না? আমরা যদি পানিতে শরীর ডুবিয়ে বসে থাকতে পারি, তাহলে মাটিতেও পারি। ওসি সাহেব যুক্তিতর্কে গেলেন না। কনস্টেবল দুজনকে হুকুম দিলেন আমাদের টেনে তুলতে। জহির হুঙ্কার দিয়ে বলল, আমি কে পরিচয় দিলে আপনি কিন্তু ভাই প্যান্ট নষ্ট করে ফেলবেন। প্যান্ট পাঠাতে হবে ধোপার কাছে, ডাবল চার্জ নেবে। ওসি সাহেব সেপাইকে বলল, এই পাগলার গালে একটা চড় দাও। সেপাই সঙ্গে সঙ্গে ঝেড়ে লাথি বসিয়ে দিল। জহির হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে। বাড়ি ঝাড়তে ঝাড়তে বলল, বুঝলেন ভাই সাহেব, আপনারা এমন এক জায়গায় ট্রান্সফার করা হবে যে 1 পয়সা ঘুষ পাবেন না, হালুয়া টাইট হয়ে যাবে। একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, টেলিফোন করে জেনে নিন আমি কে। পরিচয় জানার সঙ্গে সঙ্গে আদরে আদরে প্রাণ অতিষ্ঠ করে ফেলবেন। ওসি সাহেব বিরক্ত মুখে বললেন, পুলিশের আদর কত প্রকার কি কি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা থানার দিকে রওনা হলাম। উৎসাহী জনতার বড় একটা অংশ আসছে আমাদের পিছু পিছু। জহির আমার কানের কাছে মুখে ফিস ফিস করে বলল, যতটা এক্সাইটিং হবে ভেবেছিলাম তার চেয়ে 10 গুণ এক্সাইটিং হয়েছে। এই জাতীয় প্রোগ্রাম আরো ঘন ঘন করতে হবে। নেক্সট পূর্ণিমা কবে? পূর্ণিমার 1 মাস পর পর আসে না 15 দিন পর পর? সিস্টেমটা কি? তেল এবং জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন সত্যি সত্যি জহিরের বাবা। এই পরিচয় পাওয়ার পর ওসি সাহেবের মুখের তেলাপিয়া মাছের মতো বড় হতে লাগলো এবং ছোট হতে লাগলো। তারপর উনি যখন শুনলেন মোবারক হোসেন সাহেব নিজেই ছেলেকে ছাড়িয়ে নিতে আসছেন, তখন অধিক শোকে ওসি সাহেব পাথরের মতো হয়ে গেলেন। খানিকক্ষণ জহিরের দিকে তাকান, খানিকক্ষণ আমার দিকে তাকান। জহির বলল, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন ওসি সাহেব। আমার বাবা বাইরের মানুষের কাছে অত্যন্ত মাইডিয়ার ধরনের লোক, আপনাকে উনি কিছুই বলবেন না। তাছাড়া আপনাকে কিছু বলার প্রশ্নই আসে না, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। ওসি সাহেব চাপা গলায় বিড়বিড় করে কি যে বলল তার কিছুই বোঝা গেল না। জহির বলল, ওসি সাহেব চা খাওয়াতে পারেন? এতেও ওসি সাহেব হতভম্ব ভাব কাটল না। সেকেন্ড অফিসার লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুনি চা কেক নিয়ে আসছি ছাড়, এক্ষুনি আনছি। জিলাপি খাবেন? এখানে গরম গরম জিলাপি পাওয়া যায়। জহির বলল, জিলাপি খাওয়া যায়।
আপনারা কেউ যদি কাইন্ডলি রফিকের বাসা থেকে আমাদের কাপড়গুলি এনে দেন তাহলে ভালো হয়। বাবা এসে যদি দেখেন আমরা আন্ডারওয়্যার পরে থানায় বসে আছি, উনি কিছুটা বিরক্ত হতে পারেন। মন্ত্রী মানুষ তো সামান্যতেই বিরক্ত হন। সেকেন্ড অফিসার বললেন, আচ্ছা আমি ব্যবস্থা করছি। স্যার আপনারা গা ধুয়ে নেন, শরীর ভর্তি বালি, বাথরুমে সাবান আছে। গা ধোয়ার আগেই তেল এবং জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন উপস্থিত হলেন, সঙ্গে তার পিএ, দুজন পুলিশ গার্ড। মোবারক হোসেন সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আমাদের দিকে। আমি বললাম, স্যার ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মনে হচ্ছে তিনিও ওসি সাহেবের মতো অধিক শোকে পাথর হয়ে পড়েছেন। সমস্ত থানা জুড়ে এক ধরনের আতঙ্ক, পুলিশরা সব অ্যাটেনশন হয়ে আছে। ব্যারিস্টার সাহেব ওসি সাহেবের দিকে তাকিয়ে বললেন, এটা কি করছিল বললেন? গর্ত করে বসেছিল? জি স্যার, শুধু মাথা বের করেছিল। আমি খবর পেয়ে দুজন কনস্টেবল নিয়ে উপস্থিত হলাম। আই সি। আমি স্যার পাগল ভেবেছিলাম, মানে স্যার ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারারও কথা না, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ঘটনাটা থানায় জিডি করে রাখুন। মন্ত্রীর ছেলে বলে পার পেয়ে যাবে তা না। আর এই ছেলে, এর নাম সম্ভবত হিমালয়, একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করুন। সেই বুদ্ধি দিয়ে এইসব করিয়েছে বলে আমার ধারণা। ড্রাগ অ্যাডিক্ট হওয়ার সম্ভাবনা, খুব ভালো মতো খোঁজখবর করবেন। অবশ্যই করবো স্যার। আমি জহিরকে নিয়ে যাচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে টেলিফোনে করবেন। তার কোনো প্রয়োজন হবে না স্যার। প্রয়োজন হবে না বলবেন না। মন্ত্রীর ছেলে বলে যে সবসময় আলাদা পেপার পাক তা আমি চাই না। মন্ত্রী জনগণের সেবক, এর আর বেশি কিছুই নয়। সেকেন্ড অফিসার সাহেব আমাদের কাপড় চোপড় এবং চা নাস্তা নিয়ে এসেছেন। মন্ত্রী দেখে তার ভিমড়ি খাবার উপক্রম হলো। জহির বিরস মুখে শার্ট দিল গায়ে, প্যান্ট পরল। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, চলো বাবা, যাওয়া যাক। ভঙ্গিটা এমন যেন 6 বছরের একটা ছেলেকে সান্ত্বনা দিয়ে কথা বলছে, যে ছেলে না বুঝে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে সামান্য অপরাধ বোধ করে ফেলেছে। সে অপরাধের শাস্তি বকাঝকা না, আদর। যাবার আগে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এই জিনিসটাই চাচ্ছি, আমাকে যেন চিনে রাখেন। দ্বিতীয়বার দেখা হলে আমাকে যেন বলতে না হয় আমি হিমালয়। তারা চলে যাবার আধ ঘন্টা পার হবার পর থানার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলো। এই আধ ঘন্টায় আমি 2 কাপ চা এবং 3 পিস কেক এবং 6টা জিলেপি খেলাম, অর্ধেকটা সিগারেট খেলাম। পুরোটা খাওয়া গেল না, কারণ সেকেন্ড অফিসার সাহেব কঠিন গলায় বললেন, সিগারেট ফেলো। পিটিচে 8-10টা খিলি পান, দুটো নিয়ে একসঙ্গে মুখে দিলাম। আমার এই সব কর্মকাণ্ড সবাই দেখছে, বেশ আগ্রহ নিয়েই দেখছে। তাদের ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, মনে হয় লাগছে না। চেয়ারে পা উঠিয়ে পদ্মাসনের ভঙ্গিতে বসেছিলাম। সেকেন্ড অফিসার কঠিন ভঙ্গিতে বললেন, পা নামিয়ে বসুন। আমি পা নামিয়ে বসলাম। হাত বাড়িয়ে পিরিচ থেকে আরো 2টো পান নিয়ে মুখে দিয়ে সহজ স্বরে বললাম, পানের পিক কোথায় ফেলবো স্যার? ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। টেবিল থেকে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, একবার বলুন আপনি কে? আমার নাম হিমালয়, ডাকনাম হিমু। কি করেন? কিছু করি না। এই যে করেন না তা তো বুঝতে পারছি। এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হয় না। থাকেন কোথায়? একটা মেসে থাকি। ঢাকায় আপনার আত্মীয় স্বজন আছে? আছে। ওসি সাহেব ড্রয়ার থেকে কাগজ এবং পেন্সিল বের করলেন। থানায় এই এক মজার জিনিস দেখলাম, সব কাজকর্ম পেন্সিলে, সম্ভবত ইরেজার ঘষে লেখা মুছে ফেলার চমৎকার সুযোগ আছে বলে এই পেন্সিল। ওসি সাহেব শুকনো মুখে বললেন, এক এক করে আত্মীয় স্বজনের নাম বলুন, ঠিকানা বলুন, টেলিফোন থাকলে টেলিফোন নাম্বার, সব লিখে নেব। আমি বললাম, যেসব প্রশ্নের উত্তর লেখার দরকার নেই সেগুলো আগে করুন। সেগুলো আগে করব কেন? কারণ আপনার পেন্সিলটা ভোঁতা, শার্পনার দিয়ে শার্প করতে হবে। এখন কোনো শার্পনার খুঁজে পাবেন না। ওসি সাহেব পেন্সিলের দিকে তাকালেন। পেন্সিলটা সত্যিই ভোঁতা। তিনি অত্যন্ত গম্ভীর মুখে শার্পনার খুঁজতে লাগলেন। খুঁজে পাওয়া গেল না। ড্রয়ার ঘাটাঘাটি করা হলো, ফাইলপত্র উল্টানো হলো, শার্পনার নেই। ওসি সাহেব একা না, অন্যরাও শার্পনার খোঁজায় যোগ দিলেন। ওসি সাহেব গর্জনের মতো শব্দ করে বলতে লাগলেন, একটা পুরনো ব্লেড ছিল, সেটাও গেল কই? এত বিশৃঙ্খলা। আমি বললাম, একটা বল পয়েন্ট দিয়ে লিখলে চলে? তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, যেন এমন অদ্ভুত কথা তিনি তার ওসি জীবনে কোনোদিন শোনেননি। এক্ষেত্রে সাধারণত এরকমই হয়। আমি জানি যতক্ষণ পর্যন্ত একটা শার্পনার না আসবে ততক্ষণ পর্যন্ত সব কাজকর্ম বন্ধ থাকবে। একজন কাউকে দোকানে পাঠিয়ে একটা শার্পনার আনিয়ে নিলেই হয়, তা আনা হবে না। খোঁজা চলতেই থাকবে এবং সবার রাগ বাড়তে থাকবে, ধমকাধমকি হতে থাকবে।
হোটেল থেকে একটা ছেলে টিফিন ক্যারিয়ারে করে কি যেন নিয়ে এসেছে। রাত প্রায় শেষ হতে চলল। এ সময় খাবার কার জন্য? ওসি সাহেব নিতান্ত অকারণে তার উপর ঝাঁপিয়ে উঠলেন। এই হারামজাদা, হা করে দাঁড়িয়েছিস কেন? এইটা কি রং দেখার জায়গা? কেউ আমার দিকে লক্ষ্য করছে না, কাজেই আমার পা উঠিয়ে বসা যাক। ওসি সাহেব আমার দিকে তাকালেন। বলুন, আপনি কি করেন? আমি একবার বলেছি, কিছুই করি না, ঘুরে বেড়াই। কোথায় ঘুরে বেড়ান? পথে ঘাটে ঘুরি, ভব ঘুরে। তা বলতে পারেন। দেশে ভবঘুরে আইন বলে যে একটা আইন আছে, তাকে আপনি জানেন? এই আইনে ভবঘুরীদের ধরে জেলে ঢুকিয়ে ফেলা যায়। আমি হাসতে হাসতে বললাম, ভাগ্যিস এই যুগে কোনো ধর্মপ্রচারক নেই। ধর্মপ্রচারক থাকলে সমস্যা হয়ে যেত। জানেন বোধহয়, ধর্মপ্রচারকরা সবাই বলতে গেলে ভবঘুরে। গৌতম বুদ্ধ, গুরু নানক, যীশু খ্রিস্ট। আপনি কি ধর্মপ্রচারক? জি না, তবে এই লাইনে চিন্তা ভাবনা করছি। টাকা পয়সা জোগাড় করতে পারলে একটা আশ্রম চালু করার ইচ্ছা আছে। মহাপুরুষ হবার ক্ষুদ্র একটা চেষ্টা বলতে পারেন। মহাপুরুষ হবার চেষ্টা করছেন? জি। কেন জানতে পারি? সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ, চাই। আমি শান্ত ভঙ্গিতে বললাম, আমার নিজের দিক থেকে মহাপুরুষ হবার তেমন আগ্রহ নেই, তবে আমার বাবার খুব শখ ছিল ছেলেকে মহাপুরুষ বানাবেন। সাধারণ বাবারা ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এসব বানাতে চায়, কেউ মহাপুরুষ বানাতে চায় না। আমার বাবা চেয়েছিলেন। আমার সঙ্গে ফাজলামো করছেন? জি না, ফাজলামো করছি না। শিয়ালের শিং দেখেছেন? না, শিয়ালের শিং আমি দেখিয়ে ছাড়বো। মহাপুরুষ কত প্রকার, কি কি বুঝে যাবেন। গর্তে ঢোকা মহাপুরুষ, শুকর গর্তে ঢোকে, মহাপুরুষ না। এই মবিন। মবিন নামের কেউ একজন ছুটে এলো। ওসি সাহেব চোখ মুখ কুচকে বললেন, একটা নাপিত ধরে নিয়ে আয়। নাপিতকে বল, এই মহাপুরুষের চুল দাড়ি ভুরু সব যেন কামিয়ে দেয়। মহাপুরুষগিরি বার করছি, অনেক মহাপুরুষ দেখা আছে। পেন্সিল কাটার পাওয়া গেল? জি না স্যার। না শব্দ আমি শুনতে চাচ্ছি না, খুঁজে বের করো। ওসি সাহেবের নাম মোহাম্মদ সিরাজুল করিম। তিনি দেখলাম আসলেই করিতকর্মা লোক। শুধু যে করিতকর্মা তাই না, বেশ সাহসীও। নাপিত ডাকিয়ে সত্যি সত্যি দাড়ি ভুরু গোপ সবই কামিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, মহাপুরুষের হাতে একটা আয়না দাও, মহাপুরুষ তার চেহারা দেখুন। আমি হাই তুলতে তুলতে বললাম, চেহারা দেখতে চাচ্ছি না। মহাপুরুষদের আয়নায় নিজেকে দেখা নিষেধ আছে। এতে নিজের চেহারার প্রতি এক ধরনের মুগ্ধতা চলে আসে। এটা ঠিক না। ঠিক না হলেও একবার দেখে রাখুন। চেহারার যে অবস্থা এখনো আছে, এই অবস্থা থাকবে না। মন্ত্রী সাহেব কি বলেছেন তো শুনেছেন? ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদ শুধু মুখের কথা হয় না, পুলিশের জিজ্ঞাসাবাদ কঠিন জিনিস। শরীরের চামড়াটা শুধু থাকবে, হাড্ডি যা আছে পানি হয়ে যাবে, পিশাবের সঙ্গে বের হয়ে যাবে। মহাপুরুষদের প্রতি আপনার অকারণ রাগের কারণটা জানতে পারি? অবশ্যই বর্তমানে আপনার মন অত্যন্ত বিক্ষিপ্ত। ঘরে অসুস্থ স্ত্রী, প্রিয়জন ভয়াবহ রকমের অসুস্থ থাকলে মন মেজাজ ঠিক থাকে না, সারা পৃথিবীর উপরে রাগ লাগে। ওসি সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি আসলে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি, মনে হয় আমার আন্দাজ লেগে গেছে। এটা মনে হচ্ছে লেগে গেল। মন্ত্রী দেখার পর ওসি সাহেবের যে অবস্থা হয়েছিল এখনো সেই অবস্থা। মনে হচ্ছে হাত পা শক্ত হয়ে গেছে। তেলাপিয়া মাছের মতো মুখ হা হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওসি সাহেবের গলার আওয়াজ খানিকটা নামলো। তিনি অস্বস্তির সঙ্গে বললেন, আমার স্ত্রী যে অসুস্থ। এটা কি করে বললেন? আমি হাসলাম, জবাব দিলাম না। একজন প্রথম শ্রেণীর ভবিষ্যৎ বক্তা বলে বলবেন খুব কম, প্রশ্ন করলে অন্যদিকে তাকিয়ে হাসবেন। তার কি অসুখ সেটা কি বলতে পারেন? না, আমি তো ডাক্তার না। তার এই রোগের কি কোনো ওষুধ আছে? অবশ্যই আছে। সৃষ্টিকর্তা এমন কোনো অসুখ তৈরি করেননি যার প্রতিষেধক নেই। আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না, আমি রোগের ঔষধ সম্পর্কে কিছুই জানি না।